বর্ষার মেঘ যখন পাহাড়ের গা ছুঁয়ে যায় তখন রূপকথার মতো বদলে যায় উত্তরবঙ্গের প্রকৃতি। নমস্কার, আমি সৌরভ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দার্জিলিং ভ্রমণের চতুর্থ দিনে আমি আপনাদের নিয়ে যাব সান্দাকফু যাওয়ার সেই চেনা অচেনা অফবিট রুট ধরে এক অনন্য ও মায়াবী সফরে। এই পর্বে আমাদের যাত্রা শুরু হচ্ছে লেপচা জগতের শান্ত ও নিঝুম পাইন ফরেস্ট থেকে। এরপর আমরা সান্দাকফু যাওয়ার পথ ধরে পৌঁছে যাব পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট সুন্দর গ্রাম চিত্রে। সেখানে আমরা ঘুরে দেখব অপূর্ব চিত্রে মোনাস্ট্রি। এরপর মেঘ আর কুয়াশার মায়াবী খেলা দেখতে দেখতে মেঘমায় এক কাপ চা খেয়ে আমরা পৌঁছাবো সমুদ্রপৃষ্ঠ থেকে 3070 মিটার উঁচু টংলুতে, যেখানকার প্রাকৃতিক লেক আর বর্ষার গা ছমছমে রূপ আপনাকে মুগ্ধ করবেই। আর আমাদের দিনের শেষ গন্তব্য বর্ষার স্বর্গরাজ্য টুংলিং। এছাড়াও এই অফবিট জায়গাগুলোতে আপনারা কিভাবে পৌঁছাবেন, হোটেলের কন্ট্যাক্ট নম্বর ও গাড়ির খরচসহ সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন শুরু করা যাক। আমাদের দার্জিলিং ভ্রমণের চতুর্থ দিনের প্ল্যান কিন্তু একদম অন্যরকম। আজ আমরা এমন কিছু অফবিট জায়গায় ঘুরতে যাব যেখানে সাধারণ পর্যটকদের ভিড় খুব একটা থাকে না। আমরা সকাল সকাল দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে এসে আজকের সারাদিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নিলাম। আপনাদের একটা ভীষণ জরুরি তথ্য দিয়ে রাখি, দার্জিলিং থেকে সরাসরি এই অফবিট জায়গাগুলোতে যাওয়া যায় না। আপনাদের প্রথমে গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে মানেভঞ্জন, আর দার্জিলিং থেকে মানেভঞ্জন যাতায়াতের জন্য গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 5000 টাকার মতো। দার্জিলিং থেকে মানেভঞ্জনের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, তবে পাহাড়ি আঁকাবাঁকা সরু রাস্তা এবং ট্রাফিক জ্যামের কারণে এই পথ অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। একের পর এক পাহাড়ি গ্রাম আর পাইন গাছে ঘেরা অসাধারণ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম লেপচা জগৎ। এখানকার মূল আকর্ষণই হল এই পাইন ফরেস্ট। আপনারা যদি এই পাইন বনের ভেতরে প্রবেশ করতে চান তবে মাথা পিছু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমাদের আজ অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই সময়ের অভাবে আমরা বনের ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। তবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই টিকিট কেটে ভেতরে ঘুরে আসবেন। এবার আমরা এসে পৌঁছালাম সুখিয়াপোখরি। এখান থেকে রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সোজা যে রাস্তাটি গেছে সেটি আপনাকে মিরিক হয়ে শিলিগুড়ি নিয়ে যাবে, তবে আমরা ধরব ডান দিকের রাস্তাটি, যেটি সোজা চলে গেছে মানেভঞ্জনের দিকে। ঘন কুয়াশার মধ্যে দিয়ে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম মানেভঞ্জন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7057 ফুট উঁচুতে অবস্থিত এই ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ি শহরটি মূলত সান্দাকফু যাওয়ার মূল প্রবেশদ্বার বা ট্রানজিট হিসেবে পরিচিত। তাছাড়াও সিঙ্গালিলা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করার আগে
ট্রেকারদের প্রয়োজনীয় পারমিট এবং গাইড বুকিং এখান থেকেই করতে হয়। আমাদের আজকের গন্তব্য টুংলিং, তাই আমরা চলে এলাম সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের অফিসে। এখান থেকে সান্দাকফু বা টুংলিংয়ের দিকে যেতে হলে আপনাকে আলাদা করে এই ক্লাসিক ল্যান্ড রোভার গাড়ি ভাড়া করতে হবে। স্ক্রিনে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এবং সম্পূর্ণ খরচের হিসাব দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, আপনারা যখন আসবেন অবশ্যই সঙ্গে প্রয়োজনীয় আসল সরকারি পরিচয়পত্র যেমন ভোটার বা অন্যান্য আইডি সঙ্গে রাখবেন। ল্যান্ড রোভার গাড়ি বুকিং এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যানে প্রবেশের পারমিশন পাওয়ার জন্য এই ডকুমেন্টসগুলো অতি অবশ্যই লাগবে। আমরাও 2500 টাকায় গাড়ি ভাড়া করে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস থেকে পারমিশন করিয়ে নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। অবশেষে প্রায় 3 কিলোমিটারের খাড়া পাহাড়ি চড়াই পথ পেরিয়ে আমরা পৌঁছলাম 8340 ফুট উচ্চতায় অবস্থিত ছোট ও শান্ত পাহাড়ি গ্রাম চিত্রেতে। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার প্রাচীন মোনাস্ট্রি। চলুন আমরা এই চিত্রে মোনাস্ট্রিটা একটু ঘুরে দেখি। শোনা যায় প্রাচীনকালে ভারত, নেপাল এবং তিব্বতের মধ্যবর্তী দুর্গম পাহাড়ি পথ দিয়ে যাতায়াতকারী ব্যবসায়ী, যাযাবর এবং স্থানীয় তিব্বতী সম্প্রদায়ের জন্য এই মোনাস্ট্রিটি একটি পবিত্র ধর্মীয় আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছিল। মোনাস্ট্রি প্রাঙ্গণে প্রবেশের শুরুতেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই যে 8টি সাদা ছোট স্তূপ দেখছেন, এগুলি ভগবান বুদ্ধের জীবনের 8টি প্রধান ঘটনাকে নির্দেশ করে। ভেতরে প্রার্থনা চলছে, এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে চারিদিকে। বর্ষাকালে কুয়াশায় ঢেকে যাওয়া এই মোনাস্ট্রি প্রাঙ্গণ এক মায়াবী রূপ নেয়, তবে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ স্লিপিং বুদ্ধার অপরূপ রূপ দেখা যায়। আজ কুয়াশার কারণে সেই দৃশ্য দেখার সুযোগ আমাদের হলো না। কিছুক্ষণ চিত্রেতে সময় কাটিয়ে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য মেঘমার উদ্দেশ্যে। আপনারা কি জানেন, মেঘমা যাওয়ার রাস্তাটা পুরোপুরি ভারত ও নেপাল বর্ডারের উপর দিয়ে গেছে? দেখুন, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ভারতে, কিন্তু রাস্তার ঠিক ধারের এই পাহাড়ি অংশটি নেপালের মধ্যে পড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8500 ফুট উঁচুতে অবস্থিত
এই মেঘমা গ্রামটি সান্দাকফু ফালুট ট্রেকিং রুটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। মেঘ এবং মা, এই দুটি শব্দ থেকেই মেঘমা নামের উৎপত্তি। স্থানীয় ভাষায় এর অর্থ মেঘের কোলে গড়ে ওঠা স্থান। বছরের অধিকাংশ সময় এই অঞ্চল ঘন কুয়াশা ও মেঘে ঢাকা থাকে বলেই এমন নাম। এই গ্রামটি আন্তর্জাতিক সীমানার ওপর অবস্থিত হওয়ায় এখানে পর্যটকরা কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই নেপালের অংশে ঘুরে আসতে পারেন। এখানে থাকার জন্য সুন্দর কিছু হোমস্টে রয়েছে। কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া রইল। আমরা এখানে গরম এক কাপ চা খেয়ে রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য টংলুর উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি 10,074 ফুট উঁচুতে অবস্থিত একটি ছোট্ট জনবসতি টংলুতে। টংলুর সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার ছোট পাহাড়ি জলাশয় বা লেকটি। কিন্তু দেখুন, আজ কুয়াশা এতই বেশি যে লেকটি প্রায় দেখাই যাচ্ছে না। এখানে এই মুহূর্তে আমরা ছাড়া আর কোনো পর্যটক নেই। চারপাশে এত ঘন কুয়াশা যে পরিবেশটা বেশ গা ছমছমে। প্রচণ্ড ঠান্ডা হাওয়ার কারণে আমরা এখানে বেশি সময় দাঁড়াতে পারলাম না। সোজা রওনা হলাম আমাদের শেষ গন্তব্যে। অবশেষে সমুদ্রপৃষ্ঠ থেকে 9,740 ফুট উঁচুতে অবস্থিত আমাদের শেষ গন্তব্য টুংলিংয়ে এসে পৌঁছালাম। এটি সান্দাকফু পথের অন্যতম প্রধান ট্রানজিট ও নাইট স্টে পয়েন্ট। টুংলিংয়ে পর্যটকদের থাকার জন্য অনেক হোমস্টে আছে। বেশ কিছু হোমস্টের কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দুপুরের খাবারের জন্য আলাদা কোনো রেস্তোরাঁ পাবেন না। তাই হোমস্টেগুলিতেই আগে থেকে ফোনে বা সরাসরি এসে লাঞ্চের বুকিং করে রাখতে হয়। আমরাও সিদ্ধার্থ লজে লাঞ্চের অর্ডার দিয়ে চারপাশটা একটু ঘুরে দেখতে বেরোলাম। দেখুন, বর্ষার জল পেয়ে প্রকৃতি যেন নতুন জীবন পেয়েছে। চারপাশটা কি সুন্দর সবুজ, তার ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। সত্যিই যেন এক টুকরো স্বর্গ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। এই যে রাস্তাটা দেখছেন, এটাই সোজা চলে যাচ্ছে সান্দাকফুর দিকে। আর দেখুন, মুহূর্তের মধ্যেই পুরো টুংলিং গ্রামটা কিরকম ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। বর্ষাকালে এই মেঘ ও কুয়াশার খেলা দেখতে বেশ লাগে। প্রকৃতি দেখতে দেখতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। চলুন এবার গরম গরম লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম এগ থালি। তার জন্য খরচ পড়ল মাথা পিছু 250 টাকা। দুর্গম এলাকা বলে খাবারের দাম কিন্তু এখানে বেশ চড়া।
এবার টুংলিংকে পেছনে ফেলে আমাদের দার্জিলিং ফিরে যাওয়ার পালা। আপনাদের জানিয়ে রাখি, সিঙ্গালিলা জাতীয় উদ্যান বর্ষাকালে অর্থাৎ জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকে, তাই আমাদের পক্ষে এবার সান্দাকফু পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। তবে আপনারা যদি দার্জিলিং থেকে একদিনের মধ্যে কিছু অসাধারণ অফবিট জায়গা ঘুরতে চান, তবে এই রুটটি একদম পারফেক্ট। আগামী পর্বে আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের বিখ্যাত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এবং হ্যাপি ভ্যালি টি গার্ডেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।